জাপানিজ ব্র্যান্ডের বাইক কিনছেন? সাবধান, আপনার ইঞ্জিন কি শেষ করে দিচ্ছে ভেজাল তেল? কোটি টাকার প্রশ্ন। দোষ কি তেলের, নাকি জাপানিজ ব্র্যান্ডের ইঞ্জিনের? আসসালামু আলাইকুম, আমি এই চ্যানেলের জেনারেল রিকু। আপনারা দেখছেন রিকু ব্লগস। কয়েকদিন আগেই আমি আপনাদের একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ইন্ডিয়ান বাইকের বাজার পড়ে গেছে এবং আরও যাচ্ছে। এই 16ই জানুয়ারি 2026-এ ডেইলি স্টারের রিপোর্ট আমার সেই কথাতেই কিন্তু সিলমোহর মেরেছে। সুজুকি, ইয়ামাহা, হোন্ডা এখন বাংলাদেশের বাজারের 58% দখল করে বসে আছে। কিন্তু ভাই, খুশিতে বাগবাগুম হওয়ার আগে আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখেন। জাপানিজ ব্র্যান্ডের বাইকের জোয়ারে আমরা যখন ভাসছি, তখন পর্দার আড়ালে একটা বিশাল বিপদ কিন্তু দানা বাঁধছে। এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস কিন্তু অলরেডি একটা বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন আমাদের দেশের তেলের কোয়ালিটি নাকি এতই খারাপ যে জাপানিজ ইঞ্জিনে জং ধরছে, মেকানিক্যাল ড্যামেজ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, দোষ কি আসলে তেলের, নাকি আমাদের পকেট কাটার জন্য কোম্পানিগুলো একটা নতুন অজুহাত দাঁড় করাচ্ছে? আজ কোনো তোষামোদ হবে না, অতীতেও হয়নি। শুধু মেকানিক্যাল ট্রুথ নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। চলুন গভীরে যাই, ফিরে আসছি ইন্ট্রোর পরে। রিপোর্ট বলছে 55% মানুষ ইন্ডিয়ান ব্র্যান্ডের বাইক ছেড়ে জাপানিজ ব্র্যান্ডের বাইকে শিফট করেছে। কেন? কারণ আমরা বিশ্বাস করি জাপানিজ ইঞ্জিনিয়ারিং মানেই হলো বছরের পর বছর নিশ্চিন্তে চালানো। ইয়ামাহার R15 হোক আর সুজুকির জিক্সার হোক, মানুষ এখন 3-4 লাখ টাকা খরচ করতে কার্পণ্য একেবারেই করে না। কিন্তু এই যে আপনি হিউজ টাকা ইনভেস্ট করছেন, কোম্পানি আপনাকে কি দিচ্ছে? ডেইলি স্টারের রিপোর্টে জনাব সুব্রত রঞ্জন দাস স্বীকার করেছেন যে জাপানিজ বাইকের পারফরম্যান্স আর ডিউরেবিলিটি তাদের বিক্রির মূল চাবিকাঠি। কিন্তু একই নিঃশ্বাসে তিনি যখন তেলের কোয়ালিটি নিয়ে শঙ্কা প্রকাশ করেন, তখন খটকা লাগে। আপনি যখন একটা প্রিমিয়াম বাইক আনছেন বাংলাদেশের বাজারে, আপনি কি জানতেন না যে এখানের তেলের অবস্থাটা কেমন? নাকি জেনে বুঝে সেন্সিটিভ ইঞ্জিন আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন? প্রশ্ন রইল। এবার একটু টেকনিক্যাল কথা বলি। জাপানিজ হাই কম্প্রেশন ইঞ্জিনগুলো সাধারণত উন্নত মানের জ্বালানি বা হাই অকটেন ডিমান্ড করে। ডেইলি স্টারের রিপোর্টে বলা হয়েছে এসিআই মোটরস এবং মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ল্যাবে টেস্ট করে দেখেছে যে আমাদের দেশের জ্বালানিতে মারাত্মক ভেজাল আছে, যা ইঞ্জিনে করোশন বা ক্ষয় সৃষ্টি করছে। আমার প্রশ্ন এখানে তিনটা। আপনারা যখন বাইক ইম্পোর্ট করেন বা লোকালি অ্যাসেম্বল করেন, তখন কি বাংলাদেশের লোকাল কন্ডিশন মাথায় রেখে ফুয়েল ম্যাপ টিউন করেন না? প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, যদি তেলের মান খারাপই হয়, তবে সেই তেলের জন্য আপনাদের সেন্সিটিভ সেন্সরগুলো কেন বারবার নষ্ট হবে, আর তার দায়টা কাস্টমার কেন নেবে? 3 নাম্বার প্রশ্ন, ইন্ডিয়ান বাইকগুলো যদি এই তেলেই বছরের পর বছর চলতে পারে, তবে জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলো কেন এত নাজুক আচরণ করছে? এটা কি তেলের দোষ, নাকি জাপানিজ ব্র্যান্ডগুলোর টেকনিক্যাল ফেইলিওর? প্রশ্ন রইল। নাকি স্রেফ আফটার সেল সার্ভিসে পার্টস বিক্রি করার নতুন কোনো প্রজেক্ট? প্রশ্ন রইল। আমাদের বলতে হবে, তেল তো আজ খারাপ না, তেল তো গত 20 বছর ধরেই খারাপ। হঠাৎ এখন কেন তেলের দোহাই দেয়া হচ্ছে? প্রশ্ন রইল। জাপানিজ বাইকের পার্টসের দাম বর্তমানে আকাশচুম্বী। একটা সেন্সর নষ্ট হলে বা ফুয়েল পাম্পে মরিচা ধরলে যে টাকা কাস্টমারকে গুনতে হয়, তাতে একটা সাধারণ বাইকের অর্ধেক দাম চলে যাওয়ার মতো।
ডেইলি স্টারে জনাব সুব্রত রঞ্জন দাস বলেছেন তারা নাকি এনার্জি ডিরেক্টরেটে অভিযোগ করেছেন। খুবই ভালো কথা, অত্যন্ত আনন্দের সংবাদ। কিন্তু যতদিন তেলের মান ঠিক হচ্ছে না ততদিন কি আপনারা কাস্টমারকে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছেন? প্রশ্ন রইল। না, দিচ্ছেন না। তেলের দোষ দিয়ে আপনারা দায় এড়াচ্ছেন আর কাস্টমার তার 4 লাখ টাকার বাইক গ্যারেজে ফেলে রাখছে। এটাকে যদি আমি পকেট কাটা বলি খুব কি ভুল হবে? তোষামত কুৎসিত, তাই সরাসরি বলছি কোম্পানিগুলো তাদের ব্যর্থতা তেলের উপরে চাপিয়ে দিচ্ছে। ডেইলি স্টারের রিপোর্টে আমরা দেখেছি টিভিএসের সেল 80% কমে গেছে। তারা নতুন মডেল আনতে পারেনি। কিন্তু জাপানিজ ব্র্যান্ডগুলো কি মনে করছে শুধু নতুন মডেল আর স্টিকার আনলেই রাজত্ব স্থায়ী হবে? যদি আপনার বাইক আমাদের দেশের রাস্তায় সারভাইভ করতে না পারে তবে 5 বছর পর মানুষ কিন্তু আবার মুখ ফিরিয়ে নেবে। মানুষ জাপানিজ বাইক কিনছে আস্থার জন্য, কিন্তু সেই আস্থা যদি প্রতিদিন সার্ভিস সেন্টারে গিয়ে তেলের দোষ শুনে নষ্ট হয়ে যায় তবে বাজারের এই 58% শেয়ার ধুলোয় মিশে যেতে সময়ই লাগবে না। সবশেষে একটা কথা বলি, জাপানিজ ব্র্যান্ডের বাইক ভালো, টেকনোলজি অবশ্যই উন্নত। জাপানিজ টেকনোলজি সারা পৃথিবী তারা লিড করতেছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেই টেকনোলজি কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন তোলার সময় কিন্তু অলরেডি চলে এসেছে। শুধু জাপান জাপান বইলা মাথায় তুলে নাচলে হবে না, সেইটা আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি কিনা, পকেট ফ্রেন্ডলি কিনা, আমাদের দেশের পরিবেশের সাথে সেটা খাপ খাওয়ানোর মতন যোগ্যতা তৈরি হয়েছে কিনা, সেইটা হচ্ছে দেখার একটা বড় সময় কিন্তু চলে এসেছে। জনাব সুব্রত রঞ্জন দাস এবং অন্যান্য কোম্পানির প্রধানদেরকে বলবো তেলের মান নিয়ে লড়াই আপনারা সরকারের সাথে করুন, কিন্তু এর খেসারত যেন সাধারণ বাইকারদের দিতে না হয়। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো বাইক কেনার আগে শুধু ব্র্যান্ডের নাম না দেখে সেই বাইকের লোকাল ফিডব্যাক আর মেনটেন্যান্স খরচ নিয়ে আরও স্টাডি করুন। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? কোম্পানিগুলো কি আসলেই তেলের দোহাই দিয়ে দায় এড়াচ্ছে? কমেন্টে আপনার ক্ষোভ বা মতামত জানান। এই চ্যানেলের জেনারেল আমি সবসময় সত্যের পক্ষেই থাকব। দেখা হবে পরের ভিডিওতে। সাবধানে রাইড করবেন, ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরবেন, ট্রাফিক আইন মানবেন, নিয়ম অনুযায়ী মোটরসাইকেল রাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।